আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর ছিল যে কোন ত্রুটি দূরীকরণে উত্তল লেন্স ব্যবহার করা হয়। সো উত্তল লেন্স ব্যবহার করা হচ্ছে দূরদৃষ্টি এটা দূর করতে। এই চালসে বিষমদৃষ্টি এগুলো তো আর কোনো আমাদের টপিকের মধ্যে নাই। সো আমাদের দুইটা অপশনই থাকে, ক্ষীণদৃষ্টি আর হচ্ছে দূরদৃষ্টি। ওই যে মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া, এই দুইটার মধ্যে দূরদৃষ্টি হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে 13 নম্বর অ্যালুমিনিয়াম প্লাস হিলিয়াম সিলিকন প্লাস ড্যাশ। সো এখানে এই নিউক্লিয় বিক্রিয়াতে যে কণাটা তৈরি হয়েছে সেটা কি? তো এটার জন্য তো হিসাব খুবই ইজি। আমরা হচ্ছে উপরে নিচে তো যোগ করি, মানে হিসাব করি আর কি। উপরে এখানে 27 আর 4 হচ্ছে 31, ওই পাশে হচ্ছে 30, তাহলে থাকে হচ্ছে 1। তাহলে আমাদের কণাটা এক্স ধরলে উপরে হবে 1, আর নিচে হচ্ছে এখানে 13 আর 2, 13 আর 2 হচ্ছে 15, আর ওই পাশে থাকে হচ্ছে 14, আর তাহলে ওই পাশেও থাকবে বাকি 1, তাহলে ওইখানেও হচ্ছে 1 হবে। দেন তো আমরা পেয়ে যাচ্ছি 1 1 মিনস হচ্ছে প্রোটন। ওকে, আচ্ছা, তারপর এটা দেখো তেজস্ক্রিয়তা, যেটা 14 মিনিট পরে একটা তেজস্ক্রিয় মৌলের 1/16 অংশ অবশিষ্ট থাকে, তাহলে এর অর্ধায়ু কত? ঠিক আছে, তাহলে অর্ধায়ু যদি টি হাফ হয়, তাহলে টি হাফ পরে, মানে অর্ধায়ু যদি টি হাফ হয় তাহলে টি হাফ সময় পর অবশিষ্ট থাকবে কত? হাফ। অর্ধায়ু একটা অর্ধায়ু পার হইলে অবশিষ্ট থাকে কত? অর্ধেক। হ্যাঁ, যদি দুইটা অর্ধায়ু পার করে তাহলে অবশিষ্ট থাকে 1/4, এটার অর্ধেক। তিনটা অর্ধায়ু পার করলে অবশিষ্ট থাকে 1/8, এটার অর্ধেক। চারটা অর্ধায়ু পার করলে অবশিষ্ট থাকে 1/16। তো আমাদের তাহলে চারটা অর্ধায়ু পার করার পরে অবশিষ্ট থাকে হচ্ছে 1/16। তাহলে আমরা কি লিখতে পারি? 4t হাফ সমান সমান 14 মিনিট, কারণ 14 মিনিট পরে আমাদের 1/16 অংশ অবশিষ্ট আছে। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি টি হাফ হচ্ছে 14/4, মানে হচ্ছে 7/2। এটা হচ্ছে এটার অ্যান্সার 7/2, গ নাম্বার 7/2 মিনিট। ওকে, আচ্ছা, তারপরে আমাদের বলছে যে কোনো দিক পরিবর্তী তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল হচ্ছে 10 ভোল্ট হলে ওই তড়িৎচালক বলের শীর্ষমান কত? তো আমরা জানতাম হচ্ছে যে তড়িৎচালক বলে শীর্ষমান আর হচ্ছে গড় মানের মধ্যে আরএমএস এর মধ্যে সম্পর্ক হচ্ছে ই আরএমএস ইকুয়াল টু হচ্ছে ই নট শীর্ষমান বাই √2। এটা ছিল আমাদের হচ্ছে ইসের জন্য, মূল গড় বর্গবেগের জন্য। তাহলে আমাদের ই নট, এটা না সরি, আমাদের ই আরএমএস দেওয়া হচ্ছে 10, এটার সাথে √2 গুণ করলে ই নট হয়ে যাবে। √2 মানে 1.41, এগুলো তো মুখস্থ রাখতে হবে। 1.41 হচ্ছে √2, 1.7 হচ্ছে √3, এগুলো। সো 10 ইন্টু 1.41 হচ্ছে 14.14 ভোল্ট। সো এটা হচ্ছে ই নট, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 নাম্বার, আমরা পেয়ে গেলাম। সো এই হচ্ছে আমাদের মাত্র 15টা অবজেক্টিভ। এটা আমরা দেখলাম যে মোটামুটি 2-3টা ছাড়া বাকিগুলা এভারেজ টাইপের, এবং বাকিগুলা আশা করা যায় যে পারার কথা সবারই। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের লিখিত পার্টের ইম্পর্টেন্ট অংশ, যেটা লিখিত। ওকে, লিখিতর মধ্যে হচ্ছে আমাদের 4টা প্রশ্ন ছিল। এবার আমরা সেই লিখিত অংশগুলা সলভ করি। আচ্ছা, এখানে বলছে হচ্ছে একজন বাইসাইকেল আরোহী, সেটা হচ্ছে সমতল বক্রপথে ভি বেগে ভ্রমণ করতেছে। তার মানে একটা বাঁকা রাস্তা, কিন্তু সমতল, উঁচা না, এরকম উঁচু নিচু না, বা এই দিক দিয়ে উঁচু নিচু না। ঠিক আছে, মানে কোনো ব্যাংকিং ট্যাঙ্কিং নাই, সমতল রাস্তা। এই দিক দিয়ে উঁচু না, এই দিক দিয়ে উঁচু না, আবার নিচু উঁচু, কোনোভাবেই কোনো উঁচু নিচু না, সমতল রাস্তা, মানে ব্যাংকিংয়ের ব্যাপারগুলো আসবে। সাইকেলের চাকা এবং পথের মধ্যকার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.50। তো এই যে রাস্তা দিয়ে যে যাবে, এই রাস্তা দিয়ে যে সাইকেল চলবে, এইখানে তো সাইকেলটা হচ্ছে চলতেছে, ঘুরতেছে, চাকা ঘুরতেছে। সো সেখানে তো গতি ঘর্ষণ হওয়ার কথা ছিল, তাহলে স্থিতি ঘর্ষণ কেন? তো স্থিতি ঘর্ষণ ব্যাপারটা এখানে কিন্তু 2 ধরনের ঘর্ষণ থাকে। আমরা যখন ঘর্ষণ বল হিসাব করি তখন এখানে 2 ধরনের ঘর্ষণ থাকে। ঠিক আছে, একটা গাড়ি যখন এইভাবে গিয়ে চলে, বা একটা বাইক যখন, বা একটা সাইকেল যখন এইভাবে নিয়ে টার্ন নিতে যায়, এই যে এইভাবে যে চলতেছে, রাস্তায় যে চলতেছে, তার চলার বিপরীত দিকে তো একটা ঘর্ষণ বল আছেই। ওইটা কিন্তু কি গতি ঘর্ষণ, কারণ সে চলতেছে আর কি। তো
তো বিপরীত দিকে তার একটা ঘর্ষণ বল থাকার পরেও আরও একটা ঘর্ষণ বল থাকে, সেই ঘর্ষণ বলটা হচ্ছে তাকে এই যে কেন্দ্রমুখী যে বল দরকার হয় বা তাকে যে সে যে ঘুরতেছে, সে ঘোরার জন্য যে তার কেন্দ্র বিমুখী বল তৈরি হয়, সেই কেন্দ্র বিমুখী বলকে আটকায়। ঠিক আছে, কাইন্ড অফ হচ্ছে যে রাস্তা থেকে যে এই দিকে চলে যাওয়া, মানে এই দিকে এইভাবে চলা অবস্থায় রাস্তা থেকে এই দিকে চলে যাওয়া আটকানোর জন্য যে ঘর্ষণ, সেটাই হচ্ছে আমাদের এই যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটার কথা বলা হয়েছে। ঠিক আছে, সো কারণ ওই দিকে তো চলে যাচ্ছে না, স্থিতি ঘর্ষণ বলেছে যে যদি বাইকটা এইদিকে চলতে চলতে ওই যে ড্রিফট করে গাড়ি, ওই ঘর্ষণটা, মানে ড্রিফটিংয়ের যে ঘর্ষণটা, সেটার কথা বলা হয়েছে, যে চাকা যাচ্ছে এই দিকে আবার এই দিকে হচ্ছে ড্রিফট করে চলে যাবে, ওই যে রাস্তাতে দাগ পড়ে যায় এরকম, ওই ড্রিফটিংয়ের ঘর্ষণটা বলা হচ্ছে। সো ওই ড্রিফটিংয়ের ঘর্ষণটা হচ্ছে 0.50। সুন্দর ডাটা দেওয়া আছে যাতে ক্যালকুলেটর ব্যবহার না করা লাগে। আচ্ছা, সাইকেলের উপরে ক্রিয়ারত বল সময়ের নাম লিখো। এগুলা কি কি বল আছে, এই যে অভিকর্ষ বল, তারপরে হচ্ছে তোমার ঘর্ষণ বল আবার দুই ধরনের হচ্ছে, এগুলো সবগুলোর নাম লিখবা। প্রবাহী পদার্থ যদি থাকে, বাতাস থাকে, বাতাসের ঘর্ষণ বল থাকবে, এগুলো লিখবা। আর মেইনলি ম্যাথটা কি, যদি বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হয়, তবে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আরোহীটি ভ্রমণ করতে পারবে। ব্যাসার্ধ জানতে চাইছে, ব্যাসার্ধ জানতে চাইলে তাহলে আমাদের যদি এই যে বৃত্তাকারে ভ্রমণ করে, তাহলে তার কেন্দ্রমুখী বল হচ্ছে mv²/r, আর সেই বলটা যোগান দিচ্ছে হচ্ছে আমাদের ঘর্ষণ বল। ঘর্ষণ বলকে আমরা এফ ধরলাম, যেটা স্থিতি ঘর্ষণ বা ড্রিফটিংয়ের ঘর্ষণটা, যেটাকে আমরা এফএস বলতে পারি। এবং আমরা ঘর্ষণের জন্য কি সূত্র জানি, মিউ এস সমান হচ্ছে Fs/r। ঠিক আছে, তাহলে Fs ইকুয়াল টু কি, মিউ এস ইন্টু আর। আচ্ছা, এখন এখানে কোনো কোণ নাই, আমাদের বলে দিছে যে সমতল রাস্তা, তার মানে গাড়িটা একদম সোজা থাকবে, এইদিক এদিক থাকবে না। সো এদিক এদিক না থাকলে তার যে আর মানে তো প্রতিক্রিয়া বলটা ছিল, প্রতিক্রিয়া বলটা তাহলে mg থাকবে। সো আমাদের Fs হচ্ছে মিউ-এস mg, আর আমাদের কেন্দ্রমুখী বল হচ্ছে mv²/r। তাহলে ওই ঘর্ষণ বলটাই এখন এখানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তাহলে কেন্দ্রমুখী বল mv²/r ইকুয়াল টু হচ্ছে ঘর্ষণ বল মিউ-এস ইন্টু mg। তাহলে এম কাটাকাটি হয়ে গেল, আমাদের আর বের করতে হবে আমরা জিনিসটাকে। তাহলে আর গুণ করলে মিউ-এস আর ইন্টু জি ইকুয়াল টু হচ্ছে v²। ঠিক আছে, v²। তাহলে আমাদের বেগ বলছে কত, 10। তাহলে আর ইকুয়াল টু কি থাকবে, v²/μs ইন্টু জি, v²/μs ইন্টু জি। তো এখানে ভি হচ্ছে 10², আর মিউ-এস হচ্ছে 0.5, আর জি কে তুমি 9.8 ধরো, 10 ধরো, সমস্যা নাই। সো আমরা 9.8 ধরলাম। তাহলে 10² হচ্ছে এটা কত, 100, ঠিক না, 100 এটা। আর 0.5 মানে কি, হাফ। হ্যাঁ, হাফ হলে তাহলে এটা হচ্ছে কত হয়, 4.9 হয় এরকম। 100/4.9, 100/4.9 কত হবে, যদি 5 হইতো তাহলে কত হইতো, 20 হইতো। হ্যাঁ, এখন 5-এর থেকে কম, তাহলে কি হবে, 5ই তুমি ধরতে পারো। 5 ধরলে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, মানে প্রায় 20 লিখে দিতে পারো। এটা করতে পারো, যেহেতু ক্যালকুলেটর নাই তুমি এটা এভাবে করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তুমি আশা করা যায় যে এখানে ফুল নাম্বারই পেয়ে যাবা যদি 5 ধরো বা এটা করো। ঠিক আছে, ওকে। তাহলে এটা আমাদের 1 নাম্বার, আমরা রিটেনের এটা সলভ করলাম। নেক্সট আসে হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন, লেন্স থেকে। ওকে, আমাদের 2 নম্বর বলছে হচ্ছে একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার। এই যে উত্তল লেন্স, এটার ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব এফ, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব এটা হচ্ছে আলোক কেন্দ্র। ফোকাস দূরত্ব পাইলে কিন্তু তুমি বক্রতার কিন্তু কেন্দ্র পাইতে পারবে না। ঠিক আছে, এটা আবার অনেকে বক্রতার কেন্দ্র 10 দুগুণে 20 ধরে ফেললে হবে না। ফোকাস পাইছো তুমি, লেন্সের ক্ষেত্রে আলাদা, শুধুমাত্র ফোকাস পাইছো। তারপর 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হয়েছে, যে এখানে বস্তু রাখা হয়েছে। তাহলে হচ্ছে বস্তুর প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি আর বিবর্ধন নির্ণয় করো। তাহলে অবস্থান আমাদের 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখা হয়েছে, ইউ হচ্ছে তাহলে 30 সেন্টিমিটার। দেন তুমি এই সূত্র ইউজ করো, 1/u + 1/v = 1/f। দেন ইউ ক্যান ক্যালকুলেট হচ্ছে ভি, অবস্থানটা পেয়ে যাবা। অ্যান্ড ভি যদি মাইনাস আসে, দ্যাট মিনস হচ্ছে কি, দর্পণের ভি তো মাইনাস আসবে না, ফোকাসের পিছনে থাকলে তো ভি কখনো মাইনাস আসবে না। ঠিক আছে, সো ভি পেয়ে গেলা। দেন তুমি কি বিবর্ধন বের করো, m = -v/u, বসাই দাও মান। মাইনাস মিনস কি, বিবর্ধনের মাইনাস মানে ছিল হচ্ছে
আমাদের এটা কি উল্টা নাকি সোজা সেটা ছিল মাইনাস। মাইনাস আসলে আমাদের বোঝা হচ্ছে উল্টা, প্লাস আসলে বোঝাইতো সোজা। তো মাইনাসে আসবে অ্যান্সার বিবর্ধনে, তার মানে আমরা বলতে পারবো উল্টা। একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেছি। অবস্থান কোথায়? অবস্থান মানে হচ্ছে ভি, ভি দিয়ে তুমি অবস্থান পেয়ে গেছো। তারপরে প্রকৃতি কি? প্রকৃতি হচ্ছে উত্তর লেন্সে ফোকাসের বাইরে থাকলে ওই পাশে কি হয়, মানে ভি প্লাস আসছে মানে কি, ভি প্লাস আসা মানে ছিল হচ্ছে ওই যে আমাদের সৎ বা বাস্তব বিম্ব। যখন ভি মাইনাস আসতো তখন এটা অবাস্তব হইতো আর কি। হ্যাঁ, তো আমরা কিন্তু ওই যে ম্যাথ করেই বলে দিতে পারছি চিত্র না এঁকে। তো তুমি তারপরও জায়গা থাকলে তুমি চিত্র এঁকে দেখাই দিবা আর কি, তাহলে বেটার। আচ্ছা, দেন হচ্ছে আমাদের চিত্রে বর্তনী 4 ওহমের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত? আমাদের এটা একটা বর্তনী ছিল চিত্রের মধ্যে, আমি সেটা দেখাচ্ছি। একটা বর্তনী ছিল হচ্ছে এরকম একটা বর্তনী, যেখানে একটা রোধ হচ্ছে 2/3, আর একটা রোধ হচ্ছে 2, আর একটা রোধ হচ্ছে 4। এইভাবেই দিয়ে একটা ব্যাটারি ছিল, সেটা হচ্ছে 2 ভোল্ট। ঠিক আছে, দেন এটা তুমি এইগুলা কিভাবে সলভ করবা? আমাদের প্রশ্ন বলছে ওই 4 ওহম রোধের এই রোধটার 2 মাথায় বিভব পার্থক্য কত। ঠিক আছে, ওই রোধের 2 মাথায় বিভব পার্থক্য, তো ওই রোধের 2 মাথা হচ্ছে এই মাথা, এই মাথায় হচ্ছে ওই রোধের 2 মাথা। দেন তুমি কিভাবে সলভ করবো? 2, তাহলে তুল্য রোধ বের করতে হবে, কারেন্ট লাগবে আর কি। তো তুল্য রোধ কত হবে? 1/2 প্লাস 1/4, হাতে কলমে করতে হবে সব। হোল ইনভার্স 1 প্লাস 2/3, এই তো। তাহলে এটা 4 হলে হচ্ছে এটা কত হয়? 2 প্লাস 1 3, উল্টা ইনভার্স 1 আছে, ইনভার্স 1 প্লাস 2/3, ইনভার্স 1 থাকলে এটা কি হয়ে যাবে? 4/3 প্লাস 2/3, তাহলে কি হয়ে যাবে? 3 6, তাহলে এটা হয়ে যাবে 2 ওহম হচ্ছে তুল্য রোধ, 2 ভোল্ট হচ্ছে কারেন্ট, মানে 2 ভোল্ট হচ্ছে ভোল্টেজ। তাহলে ভি ইকুয়াল টু আইআর, ভি ইকুয়াল টু আইআর দিলে আমরা আই পেয়ে যাচ্ছি কত? 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার পেয়ে গেছি। সুন্দর ডাটা, আমরা 1 অ্যাম্পিয়ার পেয়ে গেছি। আর এই যে এই পুরাটার তুল্য রোধ কত? পুরাটার তুল্য রোধ হচ্ছে যে 4/3, তাহলে 4/3 আবার তুমি কি ভি ইকুয়াল টু আইআর ইউজ করবা। এখন তোমার তো ভোল্টেজই জানা লাগবে, তাহলে তুমি তো কারেন্ট জানছোই হচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর রোধ হচ্ছে 4/3, তাহলে ভোল্টেজও 4/3 হয়ে যাবে। তাহলে অ্যান্সার ভি হচ্ছে 4/3, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এইভাবে আমরা পেয়ে গেলাম। ওকে, আমাদের লাস্ট ওয়ান যেটা 4 নাম্বার, এটাই হচ্ছে এখানকার একটু কঠিন প্রশ্ন, বা এটা কঠিনও না অ্যাকচুয়ালি, এটা একটু চিন্তা করলে পারা যায়, বা যারা আগে সলভ করছিল তারা পারবা। ঠিক আছে, আমরা এই প্রশ্নটা সলভ দেখো। এটা তাপগতিবিদ্যা, এটাও তো আমাদের অন্য ব্যাচ, তোমাদের ব্যাচগুলো শর্ট সিলেবাসে আছে আর কি। আচ্ছা হ্যাঁ, এখানে বলছে হচ্ছে একটা কার্নো ইঞ্জিনের আমাদের TH আর TL এগুলো দেওয়া আছে। তো তোমরা যদি না জানো TH কি TL কি, আমরা তো নর্মালি বাংলা ভার্সনে বলবেন হচ্ছে 1 2 দিয়ে শিখে আসছি আর কি, T1 T2 এরকম শিখে আসছি। তো HL দিয়ে তো শিখি নাই, ঠিক না? তো HL দিয়ে যদি না শেখো তখন কি T1 আর T2 এর মধ্যে বড় কোনটা হইতো? T1 বড় হইতো। হ্যাঁ, T1 বড় হইতো, তাহলে যেটা বড় সেটাই T1 এর মতো, ঠিক না? সো এখন তাহলে কি, যে তাপ উৎস যেটা সেটা হচ্ছে TH, এটা হচ্ছে তাপ উৎস। আমাদের যেটা T1 এর মতো ছিল আর কি, আমরা T1 দিয়ে বেশি অভ্যস্ত। সো এটা হচ্ছে TH, সমস্যা নাই TH বলতে। TH হচ্ছে 900 কেলভিন। তারপরে হচ্ছে তোমার এই যেখানে হিট আসবে, কাজ হবে W হচ্ছে কাজ, আর এখানে বাকি সোর্সে তার আবার সে ছেড়ে দিবে সিঙ্কে। এটা হচ্ছে TL, এটা হচ্ছে 300 কেলভিন। এই তো আমাদের ডেটা দেওয়া আছে। আর দেওয়া আছে হচ্ছে প্রতি চক্রে এত সেকেন্ড সময় 1200 জুল কাজ করে। ঠিক আছে, সময়টা আমাদের কাছে এখানে ফ্যাক্টর না, কারণ আমাদের তাপগতিবিদ্যার কোনো সূত্রের মধ্যে সময় ছিল না। ঠিক আছে, সো সময় নিয়ে যদি কেউ কনফিউশনে থাকো, তাপগতিবিদ্যার কোনো সূত্রের মধ্যেই টাইম ছিল না। সো টাইমের ফ্যাক্টরটা এখানে জাস্ট এমনি দেওয়া হয়েছে, এটা কোনো কাজ নাই। সো 1200 জুল, তাপগতিবিদ্যার কোনো অঙ্কের মধ্যে টাইম ছিল না, তুমি দেখো, চিন্তা করে দেখো। সো টাইমটা এখানে ফ্যাক্ট না, 1200 জুল হচ্ছে কাজ। ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে কার্যকরী পদার্থের এনট্রপি বৃদ্ধি বের করো। এনট্রপি বৃদ্ধি বের করো। কার্নো ইঞ্জিনের জন্য আমরা জানতাম যে মোট এনট্রপির পরিবর্তন হচ্ছে 0 হয়। কার্নো ইঞ্জিনের মোট এনট্রপি পরিবর্তন 0 ছিল। ঠিক আছে, এখন এনট্রপি বৃদ্ধি বের করতে বলছে। এখন এনট্রপি বৃদ্ধিটা দুইটা হবে আর কি। এই যে তুমি যে H বলছো, সেই H এর জন্য তুমি এনট্রপি বের করতে পারো, ডেল্টা SH, সেটা আসবে হচ্ছে সেম dQ/T। তো তোমার তো এখানে কি টিটা কি TH, আর এই যে এইখান থেকে যে তাপটা আসে সেই তাপটাকে আমরা কি বলতাম? Q1 বলতাম। উৎস থেকে যে আগত তাপ সেটা হচ্ছে Q1, তাহলে এটা কি হবে? Q1/TH। দেন তুমি কি Q1 জানো? না, জানি না। আচ্ছা ঠিক আছে, Q1 জানি না, তাহলে Q1টা বের করতে হবে।
ওকে, আমরা Q1 বের করার কাজে লেগে যাই। আমরা ইটা ইকুয়াল টু কি জানি, 1 মাইনাস Q2/Q1, ওটা তো জানি। আমরা আরেকটা জানতাম ইটা ইকুয়াল টু কি, W/Q1, এটা ওকে। দেন ইটা আমাদের দেওয়া আছে নাই, ইটা দেওয়া নাই। ইটা না দেওয়া থাকলে কি করবো, 1 মাইনাস T2/T1, এটা ছিল আমাদের ইটার সূত্র। 1 মাইনাস T2, T2টাকে ওরা TL বলতেছে, T1টাকে TH বলতেছে। হ্যাঁ, সমান সমান হচ্ছে W/Q1। তারপরে হচ্ছে 1 মাইনাস TL হচ্ছে 300, আর এটা হচ্ছে 900, ইকুয়াল টু হচ্ছে W/Q1। 300/900 কাটাকাটি করো, তাহলে এটা কি থাকবে, 3 শূন্য তো সব কেটে যাবে, অ্যান্ড তারপর হচ্ছে 3 আর 9 কেটলে 1/3 থাকবে। 1/3, 1/3 থেকে 1 বিয়োগ দিলে 2/3। হ্যাঁ, তাহলে 2/3। আর W তুই যে 1200 জুল বলাই আছে, W 1200, তাহলে 3 12 36, আর 2 দিয়ে ভাগ করলে 18, তাহলে Q1 হচ্ছে 1800। পেয়ে গেছো না 1800? Q1 হচ্ছে 1800, আর সুন্দর ডাটা। আর TH হচ্ছে 900, কাটাকাটি করো, তাহলে কি থাকবে, 2। এন্ট্রপির একক কি, জুল পার ক্যালোরি, তাহলে 2 জুল পার ক্যালোরি। এই হচ্ছে ডেল্টা SH। ঠিক আছে, তুমি যদি ডেল্টা S, এই যে এলও বের করতা, এটা যদি তুমি বের করতে এইভাবে, তখন হয়তো Q2/TL এটা হইতো আর কি। তো তুমি যদি এটাও বের করতে না, সেমই আসতো, 2 আসতো অ্যান্সার। ঠিক আছে, এই যে তুমি যদি এটাও বের করতে, এটা তো মাইনাস আসতো আর কি, মানে এটা সূত্রটা ছিল মাইনাস, যেহেতু এখানে হিট তো আসতেছে। সো এটা যদি বের করো, তখন এটাও কিন্তু 2 আসবে অ্যান্সার। ঠিক আছে, তুমি যদি দেখতে চাও তাহলে আমরা দেখাই। Q1 তো পেয়ে গেছে 1800। ঠিক আছে, তারপরে Q1 যদি 1800 পেয়ে যাও, কারণ ইঞ্জিন তো একটা প্রত্যেকগামী ইঞ্জিনই, তো প্রত্যেকগামী ইঞ্জিনের জন্য তো আমরা এটা লিখতেই পারি। আমরা এটা লাল কালি দিয়ে সলভ করি, যে পরেরটা একটা তো 2 পাইছি, TH/TL সমান সমান হচ্ছে, TH-টা হচ্ছে Q1 আর TL-টা হচ্ছে Q2। প্রত্যেকগামী ইঞ্জিনের জন্য আমরা লিখতে পারি। তাহলে TH হচ্ছে তুমি তোমার দেওয়া আছে হচ্ছে 900, TL দেওয়া আছে হচ্ছে 300, Q1 তুমি আগেই বের করলে 1800, দেন তোমার কি Q2 দরকার, তাহলে এগুলো সব কাটাকাটি করো। 9 দুগানে 18, তাহলে 3 দুগানে 6, তাহলে Q2 আসবে হচ্ছে 600। ওকে, তুমি তাহলে Q2 বসাও 600, আর TL কত, 300, তাহলে তোমার এটা কত আসতেছে, -2 জুল পার ক্যালোরি। হ্যাঁ, তাহলে আমাদের মোট এন্ট্রপি অ্যাকচুয়ালি কি ছিল, মোট এন্ট্রপি ছিল হচ্ছে ডেল্টা SH প্লাস ডেল্টা SL, এবং কারণ ইঞ্জিনে মোট এন্ট্রপি এটা আসছিল ডেল্টা SH আসছিল হচ্ছে +2, আর এটা -2 ইকুয়াল টু 0। এই যে আমাদের অঙ্ক, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে করে হবে আর কি। ঠিক আছে, সো এটা তো দেখানোর দরকার নেই, আমি এটা জাস্ট এক্সট্রা করে দেখাইলাম। এটা তো দেখানোর দরকার নেই, আমরা জাস্ট একটা বের করলেই হয়ে যাবে, ডেল্টা SH, এটা বের করলেই হবে। ঠিক আছে, আমাদের বলছে যে উচ্চ তাপমাত্রার ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে কার্যকরী পদার্থের এন্ট্রপি বৃদ্ধি নির্ণয় করো। সো এই যে কার্যকরী পদার্থের এন্ট্রপির পরিবর্তন হচ্ছে এইটা, বৃদ্ধি মানে পরিবর্তন চাইছে আর কি। বৃদ্ধি মানে কতটুকু বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়া মানে তো পরিবর্তন। ঠিক আছে, সো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই ফিজিক্স কোর্সের পুরোপুরি বিস্তারিত সলভ। ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্নের সমস্যা থাকে দেন তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা সেটা আবার দেখায় দেওয়ার চেষ্টা করব। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে।